গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো সমাস, যেটা তোমরা এক দীর্ঘ আলোচনার টপিক বলে মনে করে থাকো। হুম। এটা দীর্ঘ আলোচনার একটা বিষয় বটে, কিন্তু তোমরা যেমনটা ভেবে থাকো যে সমাস মানে শিখতে 6 মাস লেগে যাবে, হ্যাঁ, বা অনেকেই তোমরা সমাসকে দেখে ভয় পাও, যে পারবো না, অনেক শক্ত, এরকমটা মনে করে থাকো। তো ভয়ের কোনো কারণ নেই। সমাস যেটা তোমরা মনে করো 6 মাস লেগে যাবে, একদমই সেরকম হবে না। কয়েকটি ক্লাস করো, আশা করছি তোমরা সকলে বুঝে যাবে এবং তোমাদের কাছে সহজসাধ্য বলে মনে হবে। হুম? তো আজকে আমরা শিখব সমাস, অর্থাৎ সমাস সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। হুম? চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা সমাস এর সংজ্ঞা কি, হুম, সমাস শব্দটি বা সমাস কোথা থেকে এসেছে, এর এর ব্যুৎপত্তিগত অর্থ কি, হ্যাঁ, এগুলো আমরা জানবো। তো এই সমাস হলো একটা ব্যাকরণ সম্মত একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যেটা কিনা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত দুই বা তার বেশি অর্থাৎ একাধিক পদ থাকলে সেগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা সংক্ষেপে একটা নতুন শব্দ গঠন করে। সেটাই হলো সমাস। তো এর মূল বিষয় কি হচ্ছে না, ভালো করে খেয়াল করো যে বাক্যের মধ্যে একাধিক পদ থাকলে সেই পদগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সংক্ষেপে একটা নতুন শব্দ গঠন করে। তো কি হচ্ছে এখানে, সংক্ষেপ হচ্ছে, তাই তো। তো এই সমাসের বা সমাস শব্দের আক্ষরিক অর্থই হলো সংক্ষেপণ, যে সংক্ষিপ্তকরণ। হুম? তো এই সংক্ষেপণ বা সংযোজন বা এক হওয়া বোঝায়। হ্যাঁ? তো যাই হোক, এই সমাস শব্দের উৎপত্তিগত অর্থ আমরা দেখে নিই। হুম? তো সমাস শব্দের আক্ষরিক অর্থ তোমরা জানলে, যেটা সংক্ষেপণ বা সংক্ষিপ্তকরণ। হুম? তো প্রত্যয়গত দিক থেকে এই সমাস শব্দটি প্রত্যয় সাধিত একটা শব্দ। হ্যাঁ? তো প্রত্যয়গতভাবে একে ভাঙলে আসে যে সম যুক্ত অস ধাতু যুক্ত অ। হুম? এটা প্রত্যয়গত ভাঙা শব্দটি। এবং এই সমাস শব্দটি সন্ধি করলে কি আসে, সম যুক্ত আস, সমাস, এভাবে মিলিত হচ্ছে শব্দটি। এবং সমাসের মাধ্যমে এর অর্থ দেখতে গেলে চলে যে সমাস, যে সন্ধিটা হলো, হ্যাঁ, যে সম যুক্ত আস, এই সম মানে হলো এক, আর আস মানে হলো হওয়া, অর্থাৎ সম আর আস মিলে হচ্ছে এক হওয়া। হ্যাঁ। তো সমাসের মাধ্যমে এই সমাস শব্দের অর্থ ধরতে গেলে চলে এক হওয়া। ঠিক আছে। সুতরাং বলা যায় যে একাধিক পদের মিলনে যে পদ সৃষ্টি হয় সেটাকেই সমাস বলে। যেমন দেখো, একটা উদাহরণ দিই, যে ধরো বলছি যে আমি আহ উড়ো যে জাহাজ, সেই জাহাজ আমি দেখেছি। হুম। বা ওড়ে যে জাহাজ, সেই জাহাজ আমি দেখেছি। বারবার ধরো এটা বলছো, এর ফলে কি হচ্ছে যে আমি ওড়ে যে জাহাজ, সেই জাহাজ দেখেছি। এক্ষেত্রে এটা একটা বাক্য হচ্ছে বটে, কিন্তু দেখো কিছু ফিকে লাগছে না, যে বাক্যটি বেশ দীর্ঘ হচ্ছে। হ্যাঁ। কিন্তু দীর্ঘ হচ্ছে হোক, যদি এটা এই বাক্যটার মধ্যে একটা মাধুর্য থাকতো, তবুও বাক্যটা গণ্য বলে মনে করা হতো। কিন্তু দেখো, তোমরাই বলো, এই বাক্যটির মধ্যে কোনো মাধুর্য রয়েছে কি? নেই। আমি ওরে যে জাহাজ, সেই জাহাজ দেখেছি, এটার কোনো সাজানো গোছানোও মনে হচ্ছে না, বাক্যটার মধ্যে কোনো মাধুর্য সৌন্দর্য দেখতে পাচ্ছি না, এবং বাক্যটি বেশ দীর্ঘায়িত হয়েছে। হ্যাঁ। তার জন্য কি, বলার ক্ষেত্রে সেটার সময়ও নষ্ট হচ্ছে। ফলে দেখো, এই একটা বাক্যের মধ্যে যে কতগুলো পদ পাশাপাশি বসছে, সেই পদগুলো যেখানে বসে যেগুলো এক্সট্রা মনে হচ্ছে
এবং বলার পরে বাক্যটির মাধুর্য আসছে না, বাক্যটি দীর্ঘায়িত হচ্ছে, তার ফলে কি করতে হবে আমাদের? যে বাক্যটা সংক্ষেপ করতে হবে এবং সুন্দর করতে হবে, তাই না? যে এই যে ওড়ে যে জাহাজ, সেটাকে সংক্ষেপ করলে কি হবে? উড়োজাহাজ, তাই তো? তো এটা যে সংক্ষেপ করলাম, এবারে দেখো বাক্যটা, যে আমি উড়োজাহাজ দেখেছি। এখানে কি হচ্ছে? বাক্যটার মাধুর্য আসছে, সৌন্দর্য আসছে, এবং বাক্যটি বেশ দীর্ঘায়িতও হচ্ছে না, বলার ক্ষেত্রে সেটা সময়ও নষ্ট হচ্ছে না, তাই না? তো এই যে সংক্ষেপটা হলো, এই যে ওড়ে যে জাহাজ, সেটা থেকে যে উড়োজাহাজ, এই সংক্ষিপ্তকরণ যে হলো, সংক্ষেপণ হলো, এটাই হলো সমাস। বুঝতে পেরেছ? তো এই সমাসের সংজ্ঞা যদি বলতে বলা হয়, কি বলবে? না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে তাকে সমাস বলা হয়। ঠিক আছে? তো এই যে যে পদগুলো থাকে একটা বাক্যের মধ্যে, পদগুলো বা শব্দগুলো পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে একটা বাক্য হয়, তাই তো? এবং সেই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, সেটা পদ হয়ে যায়। তো আমরা কি পদ হিসাবেই ধরবো। তো সেই সব বাক্যের মধ্যে যে পদগুলো থাকে, সেগুলো কি থাকে? পরস্পর পাশাপাশি যে পদ থাকে তার সঙ্গে অর্থ সম্বন্ধযুক্ত থাকে, তাই না? একটার সঙ্গে একটা আর অর্থ যুক্ত থাকে, ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সংক্ষেপে যে শব্দটি আমরা তৈরি করছি বা যে পদে আমরা পরিণত করছি, সেই দীর্ঘ অনেকগুলো পদ থেকে যে এক পদে পরিণত করছি, সেটার অর্থ যেন একই রকম থাকে। হ্যাঁ, এটা মনে রেখো। তো যাই হোক, এই হলো সমাস। তো সমাসের অর্থ হলো সংক্ষেপণ। হ্যাঁ, তো সংক্ষিপ্তকরণ। যে একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থেকে সংক্ষেপে একটা পদে পরিণত করা, ব্যাস এটাই হলো এর মূল বিষয়। তো চলো এই সমাসের যে সমাস নির্ণয় করতে বা নানান এই অনেকগুলো পদ থেকে এক পদে পরিণত করতে এই সমাসের ক্ষেত্রে কিছু তার উপাদান লাগে। হ্যাঁ, তো চলো সেই উপাদানগুলো কি আমরা জেনে নিই। তো সেই সমাস গঠনের উপাদান হলো পাঁচটি, বা সমাস সমাসের অঙ্গ বলা যায় এদেরকে। তো সেই পাঁচটি উপাদান বা পাঁচটি অঙ্গ হলো ব্যাস বাক্য, সমসমান পদ, সমস্ত পদ বা সমাসযুক্ত পদ, পূর্বপদ আর পরপদ বা উত্তর পদ। ঠিক আছে? আবার কখনো কখনো ক্ষেত্রে মধ্যপদ হিসাবেও ধরা হয়ে থাকে, কিন্তু এই উপাদানের মূল এই কয়টি, সেটাকে মধ্যপদকে কখনো ধরা হয় বা নাও ধরা হয়। তো সমাস গঠনের এই পাঁচটি উপাদানকে একসাথে প্রতীতি বলা হয়ে থাকে। কি বলা হয়? প্রতীতি। হ্যাঁ, মনে রেখো। তো এই ব্যাস বাক্য কি, সমসমান পদ কি, সমস্ত পদ, এই এই উপাদানগুলির সম্পর্কে এবার আমরা জানবো। তো প্রথমে আসি ব্যাস বাক্য। যে ব্যাস বাক্য কি? না দেখো, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায়, তাকেই ব্যাস বাক্য বলে। এবং এই ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। তো পরীক্ষায় যদি তোমাদেরকে ব্যাস বাক্য না দিয়ে বলা হয় যে বিগ্রহ বাক্য কাকে বলে লেখো, তখন কি করবে? তখন ঘাবড়ে না গিয়ে এটা মনে রাখবে যে বিগ্রহ বাক্য যা, ব্যাস বাক্য তাই। ঠিক আছে? তো যাই হোক, তো এই বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য তাহলে কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্যটি পাওয়া যায় বা বাক্যাংশটি পাওয়া যায়, সেটাই ব্যাস বাক্য। দেখো উদাহরণ দেখো, যেমন ধরো পঙ্কজ, এটা কি? সমাসবদ্ধ পদ। এটাকে ব্যাখ্যা করলে কি হচ্ছে? পঙ্কজকে যদি ব্যাখ্যা করা হয়, কি হবে? পঙ্কে জন্মে যা, তা হলো পঙ্কজ, তাই তো? তো এই যে ব্যাখ্যা করার পরে যে বাক্যাংশটি পাওয়া গেল বা বাক্যটি পাওয়া গেল, এই পঙ্কে জন্মে যা, এটাকেই ব্যাস বাক্য বলা হয়। ঠিক আছে? তো জানলে যে ব্যাস বাক্য কোনটা। এবার আসছে দ্বিতীয়, সমসমান পদ।
সমসমান পদ আবার কাকে বলে? না, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হয় সমসমান পদ। যেমন দেখো, এই পঙ্কজ, হ্যাঁ, পঙ্কজ এই সমাসবদ্ধ পদকে ভাঙার পরে বা ব্যাখ্যার পরে যে পঙ্কে জন্মে যা এটা আসলো, তো এই পুরোটাকে যেমন ব্যাসবাক্য বলা হয়, আর এই ব্যাসবাক্যের অন্তর্গত যে সমস্ত পদগুলি রয়েছে সেই এক একটা পদকে বলা হয় সমসমান পদ। দেখো এখানে কতগুলি পদ আছে, যে পঙ্কে জন্মে যা, অর্থাৎ তিনখানা পদ আছে। তো এই তিনখানা পদকে এক একটাকে সমসমান পদ বলা হয়। ঠিক আছে, যেমন আরো দেখো, পথ চলা, এটা কি একটা সমাসবদ্ধ পদ। তো এই পদটাকে যদি আমরা ভাঙাই বা ব্যাখ্যা করি, কি আসবে? পথে চলা থেকে পথ চলা। তো এই পথে চলা এটা ব্যাখ্যা করা একটা বাক্যাংশ হলো। তো এই যে গোটাটাকে বলা হবে ব্যাস বাক্য, আর এই এক একটা পদকে বলা হবে সমসমান পদ। পথে হলো একটা সমসমান পদ, চলাটা হলো আরেকটি সমসমান পদ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর আচ্ছা, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এই যে এতক্ষণ আমরা এই যে ধরো পথে চলা, এটা ব্যাখ্যা করা বাক্যাংশ। এটা থেকে এই দুটো, দেখো এখানে দুটো পদ রয়েছে, তাই তো? একটা হলো পথে, একটা হলো চলা, পথে চলা। তো এই দুটো পদ মিলে যখন একটা পদে পরিণত হবে বা একটা নতুন পদ গঠন হবে, সেই নতুন গঠিত পদটাকে বলা হবে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, ওই যেমন পঙ্কে জন্মে যা, সেখান থেকে মানে এখানে পঙ্কে জন্মে যা তিনখানা পদ থেকে যে একটা পদে পরিণত হচ্ছে, যে পঙ্কজ, এই পঙ্কজটাই হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, তারপর পূর্বপদ। পূর্বপদ কাকে বলে? না, ব্যাস বাক্যের প্রথম অংশের পদ হলো পূর্বপদ। হুম? যেমন দেখো, এই পথে চলা, হুম, তো এই পথ চলা থেকে সেটা ব্যাখ্যা করে হয় পথে চলা। এটা গোটাটা কি? এটা ব্যাস বাক্য, তাই তো? তো এই ব্যাস বাক্যের মধ্যে এই প্রথমাংশের পদ, দেখো প্রথমে কি আছে? পথে। তো এই প্রথম অংশের পদটাকে বলা হবে পূর্বপদ। ঠিক আছে, আর পরপদ কি? না, ব্যাস বাক্যের শেষাংশের পদ হলো পরপদ। অর্থাৎ এই যে বাক্যাংশটি হলো, এর প্রথমাংশটা হবে পূর্বপদ, আর এর শেষাংশ বা শেষের পদটিকে বলা হবে পরপদ বা উত্তরপদ বলা হয়ে থাকে। কেমন? তো এই পূর্বপদ পরপদ, যেমন পূর্ব যেমন প্রথমাংশের পদ, মানে প্রথম পদটা হবে পূর্বপদ আর শেষ পদটা হবে উত্তরপদ বা পরপদ, তেমনি মাঝে যদি কোনো পদ থাকে সেই পদকে মধ্যপদ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর তো একটা জিনিস মনে রেখো, এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে আরো দুটি নামে পরিচিত আছে, যে সমাস যুক্ত পদ, আরো একটি হলো সমাস নিষ্পন্ন যুক্ত পদ। ঠিক আছে, এই দুটো মনে রেখো। যে তোমাদেরকে ধরো ওই আগের মতো ধরো বললো যে সমাসযুক্ত পদ কাকে বলে বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে, তখনও তোমরা ওই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে সেটাই লিখো। মানে এই সমস্ত পদ যা, সমাসবদ্ধ পদও তাই, আবার সমাসযুক্ত পদও তাই, আবার সমাস নিষ্পন্ন পদও তাই, সবগুলো একই। ঠিক আছে, তারপর এবার আসি সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে। হ্যাঁ, তো সমাসকে নানা ভাগে ভাগ করা যায়। অনেকেই সমাসকে নানান ভাগে বিভক্ত করেছেন। হুম, তো শুরু থেকে শুরু করা যাক। অর্থাৎ সমাস যে সংস্কৃত থেকেই এসেছে বাংলায়, মানে সমাস যে প্রক্রিয়া বা পদ্ধতি বা যে রীতি সংক্ষিপ্তকরণের,
যেটা সাহিত্যের প্রয়োজনে সংস্কৃত ব্যাকরণে প্রথম এসেছিল, যেখান থেকে বাংলা ভাষায় আসে। তো সেই সংস্কৃত ব্যাকরণে সমাসকে 4টি ভাগে ভাগ করেছে। 1 হলো দ্বন্দ্ব সমাস, 2 তৎপুরুষ সমাস, 3 বহুব্রীহি সমাস, 4 অব্যয়ীভাব সমাস। এছাড়াও ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি সমাসকে মূলত 3টি ভাগে ভাগ করেছেন। সেগুলি হলো, দেখো, 1 সংযোজকমূলক, 2 ব্যাখ্যামূলক, 3 বর্ণনামূলক। এছাড়া আমরা যে সমাসের নাম আমরা জানি, সেগুলোকে তিনি তার এই 3টি মূল ভাগের মধ্যে যেন বন্টন করে দিয়েছেন। যেমন এই সংযোজকমূলক সমাসের মধ্যে তিনি দ্বন্দ্ব সমাসকে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ দ্বন্দ্ব সমাস এই সংযোজকমূলক এর মধ্যে অন্তর্গত। হ্যাঁ, আবার ব্যাখ্যামূলকের মধ্যে আরো 4খানা সমাস রেখেছেন, যে তৎপুরুষ, দ্বিগু, কর্মধারায়, অব্যয়ীভাব, এই 4টি সমাস এই ব্যাখ্যামূলকের অন্তর্গত। হ্যাঁ, এছাড়া বহুব্রীহি সমাস বর্ণনামূলকের অন্তর্গত। এবং তার মতে এই দ্বিগু আর কর্মধারায় এই সমাস দুটি যেন তৎপুরুষের দুটো ভাগ মাত্র বা প্রকারভেদ মাত্র, এরকমটা মনে করেন। আচ্ছা, এছাড়া সমাসের বর্তমান শ্রেণীবিভাগ, অর্থাৎ বর্তমানে সমাসকে কয়টি ভাগে ভাগ করা যায় বা কোন সমাসগুলোকে তার শ্রেণীবিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, মান্যতা দেওয়া হয়। আসলে সমাসের বা সমাসকে প্রধানত 6টা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, বাংলা ব্যাকরণে। তো এছাড়াও আরো 3টি সমাসকেও মান্যতা দেওয়া হয়। হ্যাঁ, তো বলা যায় বর্তমানে সমাসের শ্রেণীবিভাগ বলতে গেলে 9টি ধরা যায়। 6টি হলো মূল, প্রধান, এবং আরো 3টি যাদেরকে সমাসের শ্রেণীবিভাগ হিসাবে চিহ্নিত করা হয় বা ধরা হয়। ঠিক আছে, তো সেগুলি হলো 1 দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারায় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 দ্বিগু সমাস, 6 অব্যয়ীভাব সমাস। এছাড়াও আরো 3টি সমাস হলো নিত্য সমাস, অলোপ আর বাক্যাশ্রয়ী। হ্যাঁ, এই হলো টোটাল, অর্থাৎ মোট 9টি সমাসের নাম বা শ্রেণীবিভাগ। তো সমাসের শ্রেণীবিভাগের মধ্যে তার প্রথম যে ভাগ দ্বন্দ্ব সমাস, সেটা সম্পর্কে আমরা জানবো আগে। তো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব নামটা শুনে কি মনে হচ্ছে, অর্থাৎ দ্বন্দ্ব শব্দটা শুনে কি মনে হচ্ছে? যে দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ আমরা জানি যে ঝগড়া বা কলহ, তাই না, বিবাদ। কিন্তু এই দ্বন্দ্ব শব্দের পারিভাষিক অর্থ হলো মিলন, এবং ব্যাকরণে এই দ্বন্দ্ব শব্দের অর্থ যুগ্ম বা জোড়া বা যুক্ত হওয়া। তো সেই ব্যাকরণগত দিকটাই আমরা দেখব, তাই না? তো এই দ্বন্দ্ব সমাস কাকে বলে, কোন ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হয়? যে বাক্যের মধ্যে, অর্থাৎ ব্যাস বাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ ও সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর উভয় পদের সমান অর্থ প্রাধান্য থাকলে এরকম সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তো অর্থাৎ আমি বুঝিয়ে বলছি যে একটা বাক্যের মধ্যে আমরা জেনেছি শুরুতে যে কোনটা ব্যাস বাক্য, কোনটা সমস্যমান পদ, কোনটা সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদ জেনেছি আমরা। তো সেই অনুযায়ী এখন আমরা সমাসের ভাগ দেখব। তো কি বলা হচ্ছে, যে একটা বাক্যের মধ্যে যে ব্যাস বাক্য থাকে, সেই ব্যাস বাক্যে সমসমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং যে সমাসবদ্ধ যে পদটা তৈরি হবে, যে পদটা গঠিত হবে, সেই পদের পূর্ব এবং পর উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। সেই সমাসকে বলা হবে দ্বন্দ্ব সমাস। দেখো, উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের।
কর্ণ ও অর্জুন। হুম, এটা কি হলো? দুটো মিলে হলো কর্ণার্জুন। তো এটা হলো পূর্বপদ, এটা হলো পরপদ। ঠিক? তো কি বলা হয়েছে আমাদের সংজ্ঞায়, যে পূর্বপদ এবং পরপদের উভয় পদের কিন্তু অর্থ প্রাধান্য থাকবে। তো কর্ণ, এখানে দেখো একটা ছবি দিয়েছি কর্ণ এবং অর্জুনের, অর্জুনের ছবির মাধ্যমেই দেখো যে কর্ণ আর অর্জুন দুজন আলাদা ব্যক্তি, কিন্তু কর্ণ মানে আমরা জানি যে মানে কর্ণ কে, হ্যাঁ, একে কর্ণ বলে, একে অর্জুন বলে, তাই তো? কর্ণ অর্জুন এদেরকে আমরা চিনি, নাম সম্পর্কে তো তোমরা ওয়াকিবহাল, শুনেই থাকবে কর্ণ অর্জুন মহাভারতের দুটি চরিত্র। তো যাই হোক, এই যে কর্ণ এবং অর্জুন দুটো পদেই কিন্তু অর্থের প্রাধান্য থাকছে, অর্থবহুল পদ দুটো, তাই না? তো সেই জন্য দেখো দুটো মিলেই যে কর্ণার্জুন হয়েছে, অর্থাৎ যে সমাসবদ্ধ পদটা তৈরি হয়েছে, সেই পদটাও কিন্তু আহ দুটোরই অর্থ প্রাধান্য থাকছে। হুম, এবং কি হচ্ছে না, পূর্বপদ এবং পরপদের মাঝে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হচ্ছে, তাই না? তো এইরকম সমাসকে বলা হবে দ্বন্দ্ব সমাস। তো দেখো এই সমাসবদ্ধ পদটা দেখো, বা সমাস নিষ্পন্ন যে পদ, কি হলো না, কর্ণার্জুন। এটাকে যখন ভাঙবো, ব্যাসবাক্য কি হচ্ছে? কর্ণ ও অর্জুন। ঠিক? তো কর্ণ অর্জুন, এটা একটা সমসমান, এটা একটা সমসমান। তো অর্থাৎ পূর্বপদ আর পরপদ। তো যখন আমরা সমাসবদ্ধ পদটাকে ভাঙবো বা ব্যাখ্যা করব, সেই যে সমসমান যে পদ থাকবে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ থাকবে, তার মাঝে একটা সংযোজক অব্যয় থাকবে, অব্যয় দ্বারা যুক্ত থাকবে। যেমন কর্ণ ও অর্জুন, ওটা কি অব্যয়, তাই তো? এটা দিয়েই সংযোজক বা সংযোজন করা হলো, সংযুক্ত করা হলো। হুম, তো একেই বলা হয় দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের মূল কি থাকবে তাহলে? এর উম, তিনটে বিষয় মূল বা প্রধান, যে আহ, যে সমাসবদ্ধ পদটা থাকবে, সেই পদটার উভয়ের অর্থ প্রাধান্য থাকবে, এবং সমাসবদ্ধ পদটাকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে সমসমান পূর্বপদ ও পরপদ থাকবে, সেই পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থের প্রাধান্য থাকবে বা অর্থ বহুল হবে, এবং পূর্বপদ আর পরপদের মাঝে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে, তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এবং একটা বিষয় মানে একটা কথা বলার, যে এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মাঝে যে সংযোজক অব্যয়টা যুক্ত থাকে, সেক্ষেত্রে ওটা বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে বা ব্যবহার হয়, কখনো কোথাও এমনি কমা টমাও থাকে, কিন্তু বেশিরভাগ এই ও বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। হুম, আচ্ছা। তো এই দ্বন্দ্ব সমাসকে অনেক রকম ভাবে ভাগ করা যায়, অর্থাৎ এর নানান শ্রেণীবিভাগ থেকে থাকে। হুম, তো আমার যতগুলো মনে হয়েছে, সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমি তোমাদের জন্য কয়েকটি শ্রেণীবিভাগ আপাতত তুলে ধরেছি। সেগুলি হলো, দেখো, দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ, যে যেমন এক মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিকল্প অর্থব্যঞ্জক দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, দুই বিশেষ্যের দ্বন্দ্ব, দুই বিশেষণ পদের দ্বন্দ্ব, ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব, দুই সর্বনামের দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব ও বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। এই এতগুলো ভাগে ভাগ করা হয় দ্বন্দ্ব সমাসকে, অর্থাৎ এত রকম ভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হয়ে থাকে। হুম, তো এবার এই যে দ্বন্দ্ব সমাসের যে শ্রেণীবিভাগগুলো করা হয়েছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলো। তো প্রথমে আমরা মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি সেটা জানবো। মিলনার্থক শব্দটা শুনে কি মনে হচ্ছে? যে মিলন, তারপর অর্থ, তাই তো? তো এই মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে
যে দ্বন্দ্ব সমাস হয় সেটাই মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যে দুটো ব্যক্তি আর দুটো বস্তুর মধ্যে মিলন বোঝায় এই মিলনার্থক দ্বন্দ্ব সমাসে, হ্যাঁ মনে রেখো। তো যেমন দেখো দম্পতি, দম্পতিটাকে ব্যাখ্যা করলে কি হবে, যে জায়া ও পতি দম্পতি, যে স্বামী স্ত্রী তাদেরকে একসাথে বলা হয়। তো জায়া ও পতি দুটো মিলে দেখো দুটো ব্যক্তির হচ্ছে, দুটো ব্যক্তির মিলন বোঝাচ্ছে, তাই না? জায়া বলতে স্ত্রীকে বোঝায়, পতি বলতে স্বামীকে বোঝায়। তো স্বামী স্ত্রী এরা কি মানুষ, অর্থাৎ ব্যক্তি, তো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো ভীমার্জুন, এই সমাসবদ্ধ পদটি হলো ভীমার্জুন। এটাকে যখন ব্যাখ্যা করব এর ব্যাস বাক্য কি আসবে, ভীম ও অর্জুন। ভীমকে মানুষ, অর্জুনও মানুষ। সুতরাং এই যে মানুষ বলতে কি ব্যক্তি বোঝায়, তো ভীমও একজন ব্যক্তি, অর্জুনও ব্যক্তি বোঝাচ্ছে। তো দেখো দুটো ব্যক্তির মধ্যে মিলন বোঝাচ্ছে, অর্থাৎ এটা কি সমাস হবে না, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। হুম। আবার যেমন কুশীলব, এই সমাসবদ্ধ পদটাকে যখন ব্যাখ্যা করব আমরা কি আসবে, কুশ ও লব। কুশ ও লব দুটো দুজনের নাম, তাই তো? তো এই এটা কি ব্যক্তি বোঝাচ্ছে, অর্থাৎ দেখো কুশও ব্যক্তি বোঝাচ্ছে, লবও ব্যক্তি বোঝাচ্ছে। তো কুশ ও লব হয়ে এটা কি দুটো ব্যক্তির মিলন বোঝাচ্ছে, দুটো ব্যক্তিকে মিলিয়েই এই দ্বন্দ্ব সমাসটা গঠিত হচ্ছে। সুতরাং এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আবার যেমন দেখো হাত ও পা, হাত পা কি মানুষের শরীরের অঙ্গ, তো মিলনার্থক হচ্ছে। দুধ ভাত এগুলো কি বস্তু বোঝাচ্ছে, তাই না? তো দুধ ও বস্তু, ভাত ও বস্তু, ধরো খাদ্যের নাম, যাই হোক এদের তো মধ্যে প্রান্ত নেই। তো দেখো দুধ ও ভাত, হ্যাঁ দুটোর মিলন বোঝাচ্ছে। তাই এই ধরনের দ্বন্দ্ব সমাসগুলোকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। যদি তোমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা বলতে বলা হয়, বা যদি বলে মিলনার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে, কি বলবে না, যে দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। ঠিক আছে, দিয়ে একটা উদাহরণ দিয়ে দেবো। তারপর সমার্থক দ্বন্দ্ব সমাস, এই সমার্থক দ্বন্দ্ব সমাস কি, কাকে বলে, বা কোন সমাসগুলোকে সমার্থক দ্বন্দ্ব বলা হয়ে থাকে, না যে দ্বন্দ্ব সমাসগুলি সমার্থক শব্দযোগে গঠিত হয়ে থাকে সেগুলোকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। তো কেমন ভাবে সমার্থক হচ্ছে দেখো, বা কেমন সমার্থক শব্দ যুক্ত হচ্ছে দেখো, উদাহরণ দেখো হাট বাজার, এটা একটা সমাসবদ্ধ পদ, হাট বাজার। তো এটাকে ব্যাস বাক্যে করে কি হচ্ছে, অর্থাৎ ব্যাখ্যা করার পর কি দাঁড়াচ্ছে, হাট ও বাজার। হুম, হাট বাজার, তো কি একটা সমার্থক শব্দ যুক্ত হচ্ছে, বা দেখো হাটের সঙ্গে বাজার ওতপ্রোতভাবে যুক্ত, তাই না? ধন দৌলত এর সঙ্গেও যুক্ত, সমার্থক হিসাবে হচ্ছে যে ধন ও দৌলত। যেমন সমার্থক শব্দ হয় যে সিনোনিম গুলো, সেই রকম যে হাটের সমার্থক শব্দ বাজার, বাজারের সমার্থক শব্দ হাট হয়ে থাকে, তাই না? যেমন দেখো ধন দৌলত, ধনের সমার্থক শব্দ কি, দৌলত, কিংবা দৌলতের সমার্থক শব্দ হিসাবে কি জানি আমরা, ধন। ঠিক, তো এখানে কি একটা দুটো শব্দের মধ্যে একটা সমার্থক শব্দ থাকছে, তাই না, একে অপরের সমার্থক শব্দ, তাই তো? অর্থাৎ যে ব্যাস বাক্য হচ্ছে বা তার মধ্যে যে পূর্বপদ ও পরপদ হচ্ছে সমসমান পদ, সেই পদ দুটি দেখো একে অপরের সমার্থক শব্দ, তাই না? তো এরকম ধরনের শব্দ যোগে গঠিত যে দ্বন্দ্ব সমাস হয় সেগুলো সমার্থক শব্দ। আরো যেমন দেখো মাথা মুন্ডু, হুম, তো এখানে কি মাথার সমার্থক শব্দ আমরা মুন্ডুর হিসাবে জানি, তাই না? মুন্ডুর সমার্থক শব্দ আমরা মাথা হিসাবে জানি। সুতরাং দেখো যে ব্যাখ্যা করা হলো যখন সমাসবদ্ধ পদটিকে,
বা এই সমাসসমান পদের যে পূর্বপদ ও পরপদ এখানে হচ্ছে, সেগুলোর দেখো মাথা, মাথার সমার্থক শব্দ মুন্ডু, মুন্ডুর সমার্থক শব্দ মাথা, তাই না? তো সমার্থক শব্দ যোগে গঠিত হচ্ছে এই সমাসটি। এবং মাঝে ও আছে, অর্থাৎ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত আছে, তাই এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। এবং যেহেতু সমার্থক শব্দ যুগে, তাই সমার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? যেমন দেখো আরো তন্ত্র মন্ত্র, এই সমাসবদ্ধ পদটাকে যদি আমরা ব্যাখ্যা করি, ব্যাসবাক্য হিসাবে কি পাবো? তন্ত্র ও মন্ত্র, তাই তো? তো এই তন্ত্রের সমার্থক শব্দ হিসাবে আমরা মন্ত্র জেনে থাকি, মন্ত্রের সমার্থক শব্দ হিসাবে তন্ত্র জেনে থাকি, তাই না? এবং মাঝে একটা সংযোজক অব্যয় আছে ও, সুতরাং এটা কি? একে অপরের সমার্থক শব্দ দ্বারা গঠিত একটা শব্দ, তাই তো? তন্ত্র মন্ত্র, তাই এটা কি হবে? না সমার্থক দ্বন্দ্ব সমাস। তো এই সমার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? যদি বলে, কি বলবে? না, যে দ্বন্দ্ব সমাস সমার্থক শব্দ যোগে গঠিত হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে বা বলে। ঠিক আছে? তারপর বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? না, বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কি? যা বিপরীতার্থক শব্দ সংযোগে গঠিত হয়। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ দেখো, জন্ম মৃত্যু। হুম তো এখানে কি হচ্ছে? বিপরীতার্থক। এটা কিন্তু মনে রেখো যে যে ব্যাসবাক্যের মধ্যে যে সমসমান পদটা তৈরি হচ্ছে বা ভাঙা হচ্ছে, পূর্বপদ এবং পরপদ, দুটো পদ একে অপরের বিপরীত। হ্যাঁ, সেরকম থাকবে। দেখো, জন্ম মৃত্যু, এটা একটা সমাসবদ্ধ পদ। সেটাকে যখন আলাদাভাবে যখন আমরা ব্যাখ্যা করি, দেখো জন্ম ও মৃত্যু। জন্ম কি হচ্ছে? জন্ম, জন্মের বিপরীত মৃত্যু, তাই না? তো কি হচ্ছে এখানে? একটা বিপরীতার্থক শব্দের কাজ করছে, তাই তো? এবং মাঝে দেখো একটা সংযোজক অব্যয় আছে ও। হুম? তো জন্ম ও মৃত্যু, এটা সমাসবদ্ধ পদ হবে জন্ম মৃত্যু। সুতরাং এটা কি হবে? না বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? আবার যেমন দেখো, রাত দিন, কি হচ্ছে? এটাকে যখন ব্যাখ্যা করব, কি আসে? রাত ও দিন, তাই না? তো দেখো, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। তো যে পূর্বপদ, অর্থাৎ সমসমান পদে যে পূর্বপদ এবং পরপদ যে সৃষ্টি হচ্ছে, সেখানে দেখো উভয় পদ উভয়ের বিপরীত। দেখো, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। সুতরাং, এবং দেখো মাঝে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত রয়েছে, ফলে এটা কি হবে? না বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তারপর পাপ পুণ্য, যেমন দেখো, পাপ পুণ্য শব্দটাকে যখন ভাঙবো বা এই সমাসবদ্ধ পদটাকে যখন ব্যাখ্যা করব, তখন কি হয়? না যে সমসমান পদ দুটি আমরা পাচ্ছি, অর্থাৎ পূর্বপদ ও পরপদ, কি হচ্ছে? কি হবে ভাঙলে? পাপ ও পুণ্য, তাই তো? তো দেখো, এই পূর্বপদ এবং পরপদ দুটো পদ উভয়ের বিপরীত। পাপের বিপরীত কি? পুণ্য। পুণ্যের বিপরীত কি? পাপ, তাই না? তো এখানে কি হচ্ছে? একটা বিপরীতার্থক শব্দের বা বিপরীতার্থক অর্থ কাজ করছে। তো এরকম কোন দ্বন্দ্ব সমাসে যখন বিপরীতার্থক কাজ করবে, তখন মনে করবে সেটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? একদমই সহজ। তেমন যেমন ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে উভয়ের বিপরীত। হ্যাঁ, তো যদি বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে, বা সংজ্ঞা দাও, কি বলবে? না, যে দ্বন্দ্ব সমাসে বিপরীতার্থক শব্দ সংযোগে গঠিত হয়, বা যে দ্বন্দ্ব সমাস বিপরীতার্থক শব্দ সংযোগে গঠিত হয়, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। ঠিক আছে? তারপর দেখো, আরো যেমন বিকল্প অর্থব্যঞ্জক সমাস। বিকল্প, ঠিক আছে? দেখবে এই যে নামকরণ করা হয়েছে এই মানে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগে, বা সব ক্ষেত্রেই হয়ে থাকে, যে কোনো কিছুর যে নামকরণ করা হয়, সেটার সঙ্গে তার সংজ্ঞা
যুক্ত থাকে ওতপ্রোতভাবে, যে তোমরা বুঝতেই পারবে। হ্যাঁ, যাই হোক, অর্থবহুল নাম রাখা তো হয়, তো বিকল্প অর্থ ব্যঞ্জক সমাস। দেখো, এই সমাসগুলো কি না, দুটি সমসমান পদের মধ্যে কোনো একটিকে গ্রহণীয় করা হয়, বা দুটো পদের মধ্যে একটা গ্রহণযোগ্য হয়ে থাকে। হুম তো কিরকম না, দেখো উদাহরণ দেখো, যেমন জানা অজানা। কি হচ্ছে? জানা বা অজানা। যদি আমি জানি তাহলে সেটা আমার অজানা হবে, আর যদি সেটা আমার অজানা হয় সেটা আমার কাছে জানা হবে না। তাই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বিকল্প। হুম যে একটা না হলে আর একটা, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাই বিকল্প অর্থব্যঞ্জক সমাস এর নামকরণ করা হয়েছে কিন্তু। তো জানা বা অজানা, তো এই বা নামক এই এই অব্যয়টা কখন ব্যবহৃত হয়? যে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। হুম? তো বিকল্প থাকলে তোমরা মনে করবে এইরকম ধরনের শব্দ থেকে থাকে, যে দুটোর মধ্যে যে কোনো একটা গ্রহণযোগ্য হয়। হুম? আবার যেমন দেখো, হার জিত। হার অথবা জিত, দুটোর মধ্যে একটা হবে, তাই না? যে হার জিত যে সমাসবদ্ধ পদ, এটার ব্যাস বাক্য কি হচ্ছে? হার বা জিত। তাই তো, যে হার, হেরে গেলে আমি জিতলাম না, আর যদি জিতে যাই তাহলে সেটা আমার হার হলো না। হয় হারতে হবে না জিততে হবে, তাই না? তো দুটোর মধ্যে যে কোনো একটা গ্রহণযোগ্য হতে হবে। তো এইরকম ধরনের শব্দ থাকলে, বা এইরকম ধরনের সমান পদ দ্বারা যুক্ত সমাসবদ্ধ পদ যদি হয়, তখন সেই সমাসকে বলবে বিকল্প অর্থব্যঞ্জক সমাস। হুম আবার যেমন দেখো, সংখ্যার মধ্যে দিয়েও হয়, যে 10-11। কি হয়? 10 বা 11। হুম ধরো তোমাকে আহ বলে থাকবে যে তুমি কটায় বেরিয়েছো বাড়ি থেকে, কি বলবে? যে 10টা বা 11টার দিকে বেরিয়েছি, তাই না? অর্থাৎ দুটো কিন্তু একই নয়, হয় 10টায় বেরিয়েছো না হলে 11টায় বেরিয়েছো, তাই না? দুটোর মধ্যে যে কোনো একটাকে গ্রহণযোগ্য হিসাবে ধরা হবে, তাই তো। তো এখানে কি হচ্ছে, অথবা শব্দটা তো নেওয়া হয় না, বা এটা ছোট্ট একটা সংযোজক অব্যয়, তাই এটাকে যুক্ত করা হয়। ফলে কি হচ্ছে না, বিকল্প অর্থব্যঞ্জক সমাস হচ্ছে। তো যদি বিকল্প অর্থব্যঞ্জক সমাস কাকে বলে বলা হয়, কি বলবে না, যে দ্বন্দ্ব সমাসে দুটি সমসমান পদের মধ্যে কোনো একটি গ্রহণীয় হয়, তখন সেই দ্বন্দ্ব সমাসকে বিকল্প অর্থব্যঞ্জক সমাস বা বিকল্প অর্থব্যঞ্জক দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? তারপর যেমন দেখো, সমাহার দ্বন্দ্ব সমাস। সমাহার দ্বন্দ্ব সমাস কি? সমাহার কখন বলা হয়? যে অনেক একসঙ্গে বোঝায়, সমষ্টি বোঝায়, তাই না? তো সেই দুই বা বহুর সমষ্টি বোঝায় এই সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে। যেমন দেখো, ডাল ভাত। ডাল ও ভাত, দেখো ডাল পার্টিকুলার একটা হয় না, বা ভাত পার্টিকুলার একটা হয় না, তাই না? অনেক হয়, বহু সংখ্যক হয়ে থাকে, তাই না? আমরা গুনতে পারি না। তো এইরকম হলে কি হয়, যে দুই বা বহুর সমষ্টি হচ্ছে ডাল ও ভাত, ডাল ভাত। হ্যাঁ, তো এরকম হলে সমাহার হবে। এবং মাঝে যেহেতু একটা সংযোজক অব্যয় দেওয়া হচ্ছে, তাই এটা দ্বন্দ্ব সমাস হবে। সুতরাং এই ডাল ভাত শব্দটি যখন ব্যাখ্যা করা হচ্ছে, বা যার ব্যাস বাক্য তৈরি হচ্ছে, তখন সেটা কি সমাসে পরিণত হচ্ছে? ডাল ভাতটা না সমাহার দ্বন্দ্ব সমাস। হুম? ভাত কাপড়। ভাত ও কাপড়, সেই ভাতও অসংখ্য হয়ে থাকে, তাই না? তো সেক্ষেত্রেও কি হয়, দুই বা বহুর সমষ্টি বোঝাচ্ছে, ফলে এটা সমাহার দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। হুম? তো মনে রেখো, মিলনার্থক মানে দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাবে। সমার্থক হলে মনে করবে যে পূর্বপদ পরপদ থাকবে, উভয় পদ উভয়ের সমার্থক শব্দ হিসাবে থাকছে। বিপরীতার্থক সেরকম, দুটো পদ দুটো পদের বিপরীত অর্থ বোঝায়। বিকল্প অর্থ, যে যে কোনো একটি। এরকম মনে করো এমসিকিউ টাইপ। হ্যাঁ, সমাহার দ্বন্দ্ব হলে
মনে করবে দুই বা বহুর সমষ্টি। তো সমাহার দ্বন্দ্ব সমাস যদি কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে দ্বন্দ্ব সমাসে দুই বা বহুর সমষ্টি বোঝায় সেই সমাসকে বলা হয় সমাহার দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা সমাস সম্পর্কে জানলাম, যে সমাসের সংজ্ঞা, তার ব্যুৎপত্তিগত অর্থ এবং কোথা থেকে এসেছে সেটাও জানলাম, এবং সমাসের নানান রকম ভাবে যে শ্রেণীবিভাগ হয়েছে সেগুলোও আমরা জানলাম। এছাড়া সমাসের যে বর্তমান বাংলা ব্যাকরণে যে শ্রেণীবিভাগগুলো ধরা হয়, তো সেই শ্রেণীবিভাগগুলির মধ্যে প্রথম শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানছি। তো সেটা হলো দ্বন্দ্ব সমাস, তাই তো? তো দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানছি, এবং দ্বন্দ্ব সমাসের মধ্যেও কিছু শ্রেণীবিভাগ আছে, তার কিছু শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জেনেছি, এবং এর পরবর্তী শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আবার পরের ক্লাসে জানবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।